সকালের দিকে বাইরে থেকে কে যেন দরজায় কড়া নাড়ছে। আবির দরজার কাছে গিয়ে দরজা খুলে বলতে লাগে, কি হয়েছে জিহাদ ভাই, এইভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? তখনই জিহাদ ভাই একটু চিন্তা মাখা কণ্ঠে বলে ওঠে, আসলে মাসুম ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলেন এসব আপনি? কই যাবে এত সকাল সকাল উঠে? নিশ্চয়ই দেখেন বাহিরে বসে আছে। না, আসলে এখন বাজে সকাল 10টা। তখনই আবির ঘড়ির দিকে তাকালো, দেখতে পায় আসলেই সকাল 10টা বেজে গেছে। নামাজ পড়ে ঘুমিয়ে গেছিল, এর জন্য আজকে এত উঠতে দেরি হয়ে গেল। আমরা খোঁজ নিয়ে দেখেছি ভাই কোনখানে নাই হাসপাতালে, এমনকি ভাইয়ের প্রিয় স্থান এতিমখানাতে। তখনই আবির একটু চিন্তিত হয়ে যায় আর ভাবতে লাগে এত সকাল সকাল উঠে কই যাবে। আচ্ছা, মাসুম ভাইয়ের উপর হামলা হয়নি তো আবার? তখন আবির মাসুম ভাইয়ের রুমে গেল। মাসুম ভাইয়ের রুমে গিয়ে দেখতে পায় তার টেবিলের উপর একটা চিরকুট লেখা। আবির চিরকুটটি হাতে তুলতেই দেখে চিরকুটটিতে লেখা আছে, আমি জানি চিঠিটা তুমি আবির পড়ছো। আমি যাদেরকে কাজে রেখেছি তারা এক একটা মাথা মোটা। আমাকে খুঁজে না পেয়ে তারা অনেক স্থানে খুঁজবে, কিন্তু আমাকে পাবে না। আর আমার ঘরটাতে ভালো করে খেয়াল করবে না ওরা। তুমি একমাত্র এসে দেখতে পাবে চিরকুট। আর বেশি কথা না বলি। আসলে আমার বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা করে। ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরীক্ষা করে বলে ব্রেন টিউমার হয়েছে, আর এটা অনেকটাই বড় হয়ে গেছে। এখন অপারেশন করলে বাঁচার চান্স মাত্র 5%। আর এরকম চিকিৎসা বাংলাদেশে হবে না, বাইরে কোনো দেশে যেতে হবে। তাই আমি তোমাকে আমার সকল সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেলাম। আমার টেবিলের ড্রয়ারে সকল দলিলপত্র আছেই। ওদেরকে বলো আমি তোমাকে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমেরিকা চলে গেছি। হয়তো ফিরতেও পারি কিংবা নাও ফিরতে পারি। পড়তে পড়তে আবির কান্না করে দেয়। 2-1 ফোঁটা জল চিঠির মাঝে পড়ে যায়। তারপরে চিরকুটের অপর পৃষ্ঠা উল্টে দিকে দেখে লেখা আছে, আর হ্যাঁ, আমি ভালো করে তোমার বন্ধু সৌরভের খোঁজ নিয়েছি। ও অনেকটাই ভালো ছেলে। সৌরভ কোম্পানির অনেক কিছুই বুঝে গেছে। তাই আমি চাইছিলাম কোম্পানি চালাক, তুমি না হয় অন্যায়ের পাশে দাঁড়াবে। আমি যেরকম গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করেছি, ঠিক সেরকমভাবে সাহায্য করবে তুমি। এটাই তোমার থেকে আশা করি। ইতি, তোমার প্রাণপ্রিয় ভাই মাসুম। তারপর পেছন থেকে তার নাম নিয়ে কে যেন ডেকে ওঠে। আবির চোখের জল মুছে পেছনে তাকাতেই দেখতে পায় জিহাদ, যা তার দিকে এগিয়ে আসে, বলতে থাকে, আচ্ছা, তুমি কি কোনো খোঁজ পেয়েছো ভাই কোথায় আছে? আর তুমি কি কিছু জানো? তখন আবির চিন্তিত ভাব নিয়ে জিহাদকে উদ্দেশ্য করে বলতে লাগে, হ্যাঁ, মাসুম ভাই কোম্পানির কাজে আমেরিকায় গিয়েছে। আসতে অনেক দিন লাগবে, প্রায় 7-8 বছর। জিহাদ একটু চমকে যায়। আমেরিকার এত বছর, আবার কি কাজ আছে মাসুম ভাইয়ের আমাদের কাছে, একটু বললেও না? তখন আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে মারে আর বলতে লাগে, মাসুম ভাই তো আমাদেরকে কিছুই বলে যায়নি। আর আমেরিকায় ভাইয়ের কি কাজ এরকম আসতে 7-8 দিনে? তখন আবির চমকে যায়। কি বলবে উত্তর খুঁজে না পেয়ে আবির বলতে লাগে, আসলে মাসুম ভাই আমাকে তো তেমন কিছু বলে যায়নি, শুধু মোবাইলে ইমেল করে বলে গেছে যে তার আসতে 7-8 বছর সময় লাগবে, আর সে আমেরিকায় যাচ্ছে। জিহাদ চিন্তা করতে লাগে মাসুম ভাইয়ের এত বড় সাম্রাজ্য কে দেখবে। তখন সময় নিয়ে আবিরকে উদ্দেশ্য করে জিহাদ চিন্তিত কণ্ঠে বলে ওঠে, তাহলে মাসুম ভাইয়ের কোম্পানি আর গ্যাং দেখাশোনা করবে কে? যদি অন্য গ্যাং জানতে পারে মাসুম ভাই আমেরিকা চলে গেছে আর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, তাহলে তারা তো আমাদের উপরে আক্রমণ করবে। তখন আবির চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আসলে মাসুম ভাই আমাকে এও বলে গেছে যে মাসুম ভাইয়ের কোম্পানিটা সৌরভ দেখাশোনা করবে, আর মাসুম ভাইয়ের গ্যাং আমি দেখাশোনা করব। তখন জিহাদ একটু আনন্দ মিশ্রিত কণ্ঠে সেখান থেকে চলে যায় আর মাসুম ভাইয়ের গ্যাংয়ের সকল ছেলেকে একত্র করে বাড়ির সামনের উঠানে দাঁড় করায় আর সকলের উদ্দেশ্যে জিহাদ বলে ওঠে, তোমরা হয়তো বা জানো জিহাদ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিহাদ ভাই তার এক দরকারে আমেরিকায় চলে গেছে।
মাসুম ভাইয়ের আসতে অনেক দিন সময় লাগবে। ততদিন মাসুম ভাইয়ের গ্যাংস্টার দেখাশোনা করবে আবির। সকলে শুনে অবাক হলেও আর তারা আবিরকে ভালো করে চেনে। আবিরকে তাদের নতুন বস হিসেবে পেয়ে অনেকেই খুশি হয়। অন্যদিকে সৌরভও অনেকটাই খুশি হয় যে তার এত বড় কোম্পানির দায়িত্ব দেওয়া হয়েছে শুনে। অন্যদিকে আবিরের মনে বিন্দুমাত্র আনন্দ নেই এত এত সম্পত্তি পেয়ে, কারণ মাসুম ভাইয়ের বাঁচার চান্স মাত্র 5%। জানে না সে বেঁচে বাংলাদেশে ফিরবে কিনা। এভাবেই কেটে গেল আরও 10 দিন। আবির তার দলবল নিয়ে মোটর সাইকেলে করে যাচ্ছে, সুইটিও গাড়িতে করে যাচ্ছে। আবিরকে দেখে তখনই সুইটি গাড়ি থেকে নেমে আবিরকে পেছন থেকে অনেকবার ডাকে, কিন্তু আবির সুইটির ডাক শুনতে পায় না। এরপর সুইটি গাড়িতে উঠে তার কলেজে চলে যায়। কলেজে এসে সুইটি গাড়ি থেকে নামতেই কলেজের গেটের দিকে তাকাতেই দেখে অনেকগুলো মোটর সাইকেল। তখন সুইটিকে দেখতে পায় একটাতে করে আবির আসছে। আবিরের এরকম রূপ দেখে সবাই তো অবাক, যে ছেলেটাকে নিয়ে সকলে ট্রল করতো, হাসাহাসি করতো, সে কিনা মাসুম ভাইয়ের ভাই। সবাই শুনে তো অবাক। তখন তাদের সামনে এসে ছেলেগুলো চলে আসে, যে ছেলেগুলো প্রতিনিয়ত আবিরকে নিয়ে হাসাহাসি করতো। ছেলেগুলো এসে আবিরের কাছ থেকে ক্ষমা চায়। আবির ছেলেগুলোকে ক্ষমা করে দেয়। তারপর আবির ক্লাস রুমে গিয়ে বসে পড়ে। তখনই আবিরের সামনে সুইটি চলে যায়। তখনকার ঘটনার উদ্দেশ্য করে সুইটি বলতে লাগলো, তোমাকে আমি তখন এতবার করে ডাকলাম, তুমি সাড়া দিলে না কেন? আবির ভ্যাবাচিকা খেয়ে যায়। কি বলবে সুইটির উত্তরে খুঁজে না পেয়ে আবির বলতে লাগে, কখন ডেকেছিলা তুমি? আর নিশ্চয়ই তুমি অবাক হয়ে গেছো আমাকে এরকম অবস্থায় দেখে। আর তোমার সাথে আমার অনেক কথা আছে, চলো ক্যান্টিনে যাই। এরপর আবির সুইটিকে নিয়ে ক্যান্টিনে চলে যায় আর তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বলে। আর সুইটিকে অবাক করে দিয়ে সকলের সামনে হাঁটু গেড়ে সুইটিকে উদ্দেশ্য করে আবির বলতে থাকে, তুমি জানলে হয়তো বা অবাক হবে, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। সবার মধ্যে স্টাইলিশভাবে প্রপোজ করতে পারি না, কিন্তু আমার জীবনে লুকিয়ে থাকা সকল অনুভূতি নিয়ে তোমাকে বলছি, অনেক ভালোবাসি তোমায়। সকলের সামনে এরকম ভাবে প্রপোজ করা দেখে সুইটি তো অবাক। তারপর সে হেসে উত্তর দেয়, আই লাভ ইউ টু। আমিও তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করি। তোমাকে আমার মনের কথা বলতে পারিনি। তুমি কীরকম জানি স্মার্ট সেজে আসতে, তাই চাইছিলাম তোমাকে শাসন করে স্মার্ট বানাতে, আর তুমি আমাকে ভুল বুঝছিলে। এরপর দুজন আরও কথা বলে। একটু পর তারা ক্যান্টিন থেকে ক্লাসরুমে চলে যায়। এরপর ম্যাডাম এসে ক্লাস করাতে শুরু করে। অন্যদিকে ম্যাডাম তো আজকে আবিরকে দেখে একদমই অবাক। তখন ম্যাডাম আবিরকে ডাক দেয় আর ম্যাডাম আবিরের উদ্দেশ্যে বলতে লাগে, তোমাকে কয়েকদিন ধরে স্কুলে দেখতেছি না, আর তুমি আজ এরকম পোশাক পরে কেন? তোমাকে তো প্রত্যেক দিনই দেখতাম কিরকম যেন আনস্মার্ট হয়ে আসতে, আজ এরকম হয়ে হঠাৎ? তখন ম্যাডামকে উদ্দেশ্য করে আবির বলে, আসলে ম্যাডাম, আমি হচ্ছি এই শহরের নামকরা গ্যাংস্টার মাসুম ভাইয়ের ছোট ভাই। তাহলে তুমি এতদিন খ্যাত সেজে স্কুলে আসতে কেন? আসলে ম্যাডাম, আমি চাচ্ছিলাম যে আমার নিজের পরিচয় নিয়ে বড় হব, কিন্তু দেখেন আমার আসল চেহারা নিয়েই আপনাদের মাঝে আসতে হলো। তারপর ম্যাডাম আর কিছু না বলে আবিরকে বসতে বলল। এভাবে ক্লাসটা শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে আবির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখনই পাশ থেকে জিহাদ বলতে লাগলো, আবির, কিছুদিন ধরে এ গ্যাং অনেকটাই বেড়ে গেছে। আমি শুনতে পেরেছি যে মাসুম ভাই দেশে নাই, ওটা ওরা জেনে গেছে। তাই নাকি ওরা একটু বেড়ে গেছে, আমাদেরকে গ্যাং হিসেবে মানছে না। তাই চাচ্ছিলাম ওদের খেল খতম করতে। এর আগে মাসুম ভাই ওদের উপর আক্রমণ করেছিল, কিন্তু এবি ব্যাংকের লিডার মাসুম ভাইয়ের কাছ থেকে ক্ষমা চায় আর বলে সকল অনিয়ম থেকে সরে আসবে। আর যখন শুনতে পারলো যে মাসুম ভাই দেশ থেকে চলে গেছে, তখনই এরকম উৎপত্তি শুরু করেছে আবার। জিহাদ ভাই, সকল ছেলেদেরকে একত্র করো, আজকে এবি গ্যাং একদিন না হয় আমাদের একদিন। এরপর আবির আর জিহাদ তাদের ছেলে পেলে নিয়ে বের হয় এবি গ্যাং উদ্দেশ্যে। তারপর মাসুম ভাইয়ের ছেলে পেলে এবি গ্যাংয়ের স্থানে চলে যায়। মাসুম ভাইয়ের ছেলেদেরকে দেখে এবি গ্যাং লিডার বলে ওঠে, আমি জানতাম তোরা আমার এখানে আসবি, নিশ্চয়ই তোরা আমার গ্যাং যোগ দেওয়ার জন্য এসেছিস।
তখনের আবির ছেলেগুলোর পেছনে থেকে এবি গ্যাংয়ের লিডারকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর গ্যাংয়ে আমরা যোগ দেব এটা কি করে তুই ভাবলি? তোর গ্যাংকে মারার জন্য আমি একাই যথেষ্ট, আর আমরাই কিনা তোর গ্যাংয়ে যোগ দিব এটা তুই ভাবলি কি করে? আর একটা কথা, আমি মাসুম ভাই না, আমি মাসুম ভাইয়ের ছোট ভাই। তোকে হয়তো মাসুম ভাই সময় দিয়েছিল শুধরানোর জন্য, কিন্তু আমি কাউকে সময় দেই না, ডাইরেক্ট শেষ করে দেই। ছেলেগুলোর মধ্যে কীরকম কথা শুনে এবি গ্যাংয়ের লিডার হাসতে লাগে আর ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তো অনেক ভয় পেয়ে গেলাম রে তোর কথা শুনে। শুনেছিলাম বিন্দি মরেছে নাকি, ঝাল তোকে না দেখালে বুঝতেই পারতাম না। আমি তো আর মাসুম না যে ভয় পেয়ে লুকিয়ে থাকবো করতে। মাসুম জানতো যে তার গ্যাংয়ের শেষ দিন এসে গিয়েছে, তাই তো তোকে গ্যাংয়ের দায়িত্ব দিয়ে পালিয়ে গিয়েছে এখান থেকে। তখনই আবির অনেকটাই রেগে যায় আর ছেলেগুলোকে সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ায় আর এবি গ্যাংয়ের লিডারকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, মাসুম ভাই পালায়নি। মাসুম ভাই তার প্রয়োজনে আমেরিকায় গিয়েছে আর তার সকল কিছুর দায়িত্ব আমাকে দিয়ে গেছে। জানি না তোদের মতো চুনাপুটির হাত থেকে কতদিন তার সম্পদ রক্ষা করতে পারবো, কিন্তু আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত রক্ষা করে যাব। আর একটা কথা শোন, মাসুম ভাই কখনো কাউকে ভয় পায়নি আর ভয় পাবে না। আমিও তার ভাই, তোর মতো চুনোপুটিকে মারার জন্য এখানে এসেছি। এরপর আবির ইশারা দিতে ছেলেগুলো তাদের প্যান্টের পকেটে থাকা রিভলভার দিয়ে এবি গ্যাংয়ের প্রত্যেকটি ছেলেকে মেরে ফেলে। তখনই আবিরকে উদ্দেশ্য করে এবি গ্যাংয়ের লিডার কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, বাবা, আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। আর কখনো এরকম ভুল করব না। এখান থেকে আমি চলে যাব, প্লিজ বাবা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তখনই আবির হাসতে লাগে আর পায়ের কাছ থেকে এবি গ্যাংয়ের লিডারকে সরিয়ে বলতে লাগে, মাসুম ভাই গেছে 10টা দিন ধরে, আমি সব কিছুই খোঁজে রেখেছি। তুই যে মাসুম ভাই নেই শুনে কত লোকের যে ক্ষতি করেছিস। আগামীকাল তুই নাকি একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলি। জানিস তার বাবা মা কোথায় গিয়েছিল? মেয়েটির বাবা মা আমার কাছে এসে ঠিক তোর মতোই পায়ে জড়িয়ে কান্না করেছিল আর বলছিল আমার মেয়েকে ফিরিয়ে আনো বাবা, কিন্তু তখন আমি কিছুই করতে পারিনি। কিন্তু আজ তোকে আমার হাত থেকে রেহাই দেবে কে? তখন এবি গ্যাংয়ের লিডার অনেকটাই কান্নাজড়িত কণ্ঠে আবারও বলতে লাগে আবিরকে উদ্দেশ্য করে, বাবা, আমি কিছুই জানতাম না আমার ছেলেপিলে এই কাজটা করেছে। আর এরকম কাজ করব না। ইভেন আমি আর এই আন্ডারওয়ার্ল্ডের জগতে থাকবো না। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। তখনই আবির আবারও হাসতে লাগে এবি গ্যাংয়ের লিডারকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানি না তুই এভাবে আরো কত মায়ের বুক খালি করেছিস, তোর আজ আর শেষ রক্ষা হবে না। আমি মাসুম ভাই না অতটা দয়াল যে মাসুম ভাই তোকে ছেড়ে দেয় ভালো হবার জন্য, কিন্তু তুই ভালো না হয়ে আবারও ব্যাক করেছিস আন্ডারওয়ার্ল্ডে। তোর আজকে শেষ দিন। কথাগুলো বলতে দেরি হলেও গুলি করতে দেরি নয়, এবি গ্যাংয়ের মাথার এপার ওপার করে দেয়। তখনই চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে। কিছুক্ষণ পর আবিরও কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণ পর জিহাদ কাছে এসে তার ঘাড়ে হাত দেয় আর বলতে লাগে, জানি তোমার অনেক খারাপ লাগছে, আমারও খারাপ লেগেছিল প্রথম যাকে গুলি করে মেরেছিলাম। এদের মারলে আমাদের কোনো গুনাহ হবে না, আরও সওয়াব হবে। হাদিসে বর্ণিত আছে যে 3 ধরনের মানুষকে খুন করা হালাল। এক, যে কিনা মানুষ মেরেছে। দ্বিতীয়ত, আল্লাহর কাছে তওবা চায়নি, তখন তাকে খুন করলে কোনো গুনাহ হয় না। এটা তো তুমি নিশ্চয় জানো। এরপর আবির সেখানে বসে না থেকে উঠে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। তারপর তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বের হতেই তার ফোনে কে জানি ফোন করে। ফোনটা হাতে নিতেই দেখে সুইটির নাম লেখা। ফোন রিসিভ করতে ওপার থেকে সুইটি বলতে লাগে, আজকে তুমি কলেজে আসলে না কেন? জানো তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম। এরপর সুইটিকে উদ্দেশ্য করে আবির বলতে লাগে, আজকে এক জায়গায় গিয়েছিলাম, তার কারণে আজকে কলেজে আসতে পারিনি। কালকে কলেজে যাব ইনশাল্লাহ। সুইটিকে আসল কথা বললো না আবির, কারণ তাকে যদি ঘৃণা করে এরকম কাজের জন্য বা তাকে যদি ফিরে আসতে বলে তার নতুন জীবনে, তখন কি হবে এই সব ভাবছিল আবির। তখনই জিহাদ ভাই তার কাছে আসে আর আবিরকে উদ্দেশ্য করে বলে, খাবে চলো, খাবার টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে।
তারপর আবির তার রুম থেকে খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে গিয়ে দেখতে পায় সৌরভ মন মরা হয়ে বসে আছে। তখনই আবির সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে তোর, এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? তখন সৌরভ আবিরকে বলতে লাগে, আসলে আমি যখন অফিসে ছিলাম তখন বাবা ফোন করেছিল আর আমাকে বলেছে যে চেয়ারম্যানের ছেলেরা আমাদের বাড়ির পাশের ধানের জমিটা দখল করতে যাচ্ছে, তাই একটু মন খারাপ। তখন আবির অনেকটাই রেগে যায় আর সৌরভ কি উদ্দেশ্য করে বলতে লাগে, আমার বেলায় আমার কিছু করার ছিল না বলে সব সহ্য করেছি, কিন্তু তোর বেলায় একদমই করব না। মিথ্যা অপবাদ দিয়ে আমাকে গ্রাম ছাড়া করেছিল চেয়ারম্যান, আমার মা বাবাকে মেরেছিল চেয়ারম্যান, এর প্রতিশোধ আমি নিবই। এরপর আবির কান্না করে দেয় ওর মা বাবার কথা মনে পড়ে যেতে। তখন জিহাদ কাঁধে হাত রেখে বলতে লাগে, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কান্না করে কোনো লাভ নেই। এর প্রতিশোধ আমরা নেব, চেয়ারম্যানকে আমরা পথে বসিয়ে দেব। এরপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রুমে গিয়ে আবির শুয়ে পড়ে। অন্যদিকে সুইটি ভাবছে তার মা বাবাকে কি করবে। তারা তো এমনিতেই গ্যাংস্টারদের পছন্দ করে না, আর সেখানে সুইটি কিনা ও মনে মনে ভাবছে, আমি কিনা মন দিয়ে রেখেছি গ্যাংস্টারের ভাইকে। না, স্বাধীন মোটেও ওই রকম ছেলে না যেরকমটা আমি ভাবছি। এরকম সহজ সরল একটা ছেলে চেয়েছিল তো নিজের পরিবারের বড় হতে, কিন্তু আমারই তো তাকে বড় হতে দিলাম না। সুইটি এইসবে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা আবিরের ঘুম ভাঙে সুইটির ফোনে। তারপর সুইটি আবিরকে বলতে লাগে, আমার ফোন কলে কি তোমার ঘুম ভাঙলো নাকি? ওপাশ থেকে আবির ঘুম জড়িত কণ্ঠে বলে ওঠে, না, অনেক আগেই ঘুম ভেঙেছে আমার, নামাজ পড়ে শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছি। তা তুমি তো আজ কলেজে যাবে তাই না? তখনই সুইটি একটু অবাক হয়ে আবিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি যাব মানে কি? হ্যাঁ, তুমিও তো যাবে আমার সাথে কলেজে। আর কি বলছো এখন? নিশ্চয়ই তোমার ঘুম ভাঙেনি। আবির একটু হাসে আর সুইটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, না, আসলে আমার গ্রামের বাড়িতে যেতাম আজকে। সৌরভ নাকি তার বাবা মাকে দেখতে যেতে চায়। তা তুমি কি যাবে আমাদের সাথে সৌরভের গ্রামের বাড়িতে? পরের কথাগুলো আবির এমনিতেই বলল সুইটিকে। তখনই সুইটি একটু চিন্তিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমিও যাবো। দেখি বাবাকে বলি, দেখি তো যেতে বলে নাকি। ওই পাশ থেকে আবির অবাক হয়ে যায় সুইটির বলা কথাগুলো শুনে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, তোমার বাবাকে গিয়ে কি বলবে? তোমার বাবাকে বলবে যে তার মেয়ে হবু জামাইয়ের সাথে ঘুরতে যাবে। কথাগুলো বলেই হেসে ওঠে আবির। অন্যদিকে সুইটি অনেকটা রেগে যায় আবিরের কথা শুনে। নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আসলে আমি আমার বাবাকে বলবো যে আমার এক বান্ধবী গ্রামের বাড়িতে যাব। গ্রাম আমারও অনেক পছন্দের, তাই চাচ্ছিলাম তুমি যদি আমাকে নিয়ে যেতে তোমাদের সাথে। অন্যদিকে আবির ভেবা চাকা খেয়ে যায় সুইটির কথা শুনে। আবির নিজেকে সামলে নিয়ে বলে, তোমার বাবা যদি না যেতে দেয় তখন তুমি কি করবে? বাবা মা আমার ওপর কোনো কথাই বলে না, আমার কথাই মেনে চলে। আর বাবা কখনোই না করবে না গ্রামে যাওয়ার কথা শুনে। তখনই আবিরের রুমের দরজায় কে এসে জানি কড়া নাড়ে। আবির ফোন কেটে দরজা খুলতেই সৌরভ বলতে লাগে, কবে যাবি গ্রামে? আমরা কালকে সকালে রওনা দেব গ্রামের উদ্দেশ্যে। তুইও অফিসের সকলকে 2 দিন ছুটি জানিয়ে দে। এরপর সৌরভ আবিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, শোন, চেয়ারম্যানের সাথে বাবার যে গ্যাঞ্জাম লেগেছে তা বোধহয় 2 দিনে সারা সম্ভব না, তাই চাচ্ছিলাম একটু বেশি দিন ধরে গ্রাম থেকে ঘুরে আসব। তাহলে ম্যানেজারকে সকল দায়িত্ব দেই, আর আমার 7-8 দিন গ্রাম থেকে ঘুরে আসব। আর একটা কথা, আমাদের সাথে কিন্তু সুইটিও যাচ্ছে। সৌরভ চিনতে পারল না সুইটিকে। তখনই আবিরকে প্রশ্ন ছুঁড়ে মারে সৌরভ। সৌরভ বলতে লাগে, সুইটিকে ওই যে তুই একদিন বলেছিলি তোকে অপমান করে, ওই মেয়েটা? সেই মেয়েটাই। তাহলে ওর সাথে তোর বন্ধুত্ব হলো কিভাবে? কিছুদিন পর সুইটি আমার সাথে ভালো ব্যবহার করতে লাগে, তবে থেকেই আমরা ভালো বন্ধু হয়ে গেছি। তখন সৌরভ একটু চিন্তিত মনে নিয়ে বলে ওঠে, শুধুমাত্র কি বন্ধুত্ব নাকি অন্য কিছু? তখন আরিফ হকচকিয়ে যায় সৌরভের এরকম কথা শুনে। কিছুক্ষণ পর আবির সৌরভকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসলে আমি মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, আর মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছিল। সুইটি চেয়েছিল আমি যেন স্কুলে স্মার্ট হয়ে যাই, সেজন্যই আমার সাথে তখন খারাপ ব্যবহার করেছে। আর সুইটিও আমাকে অনেক ভালোবাসে, তা অনেক আগে আমাকে বলেছে আমার আসল পরিচয় জানার আগে। মুখ বুজে আবিরের সকল কথাগুলো শুনছিল সৌরভ। ও আচ্ছা, বুঝলাম। তাহলে তুই থাক, আমি একটু অফিসে যাই,
কালকে থেকে তো আবার অফিসে যেতে পারবো না, অফিসের ম্যানেজারকে কাজ থেকে দিতে হবে। তারপর সৌরভ আবিরের কাছ থেকে চলে যায়। এভাবেই কেটে যায় দিনটা। পরের দিন সকালে সৌরভ এসে আবিরকে ডাকতে লাগে। আবিরের দরজা খোলা দেখে সৌরভ বলতে লাগে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে, আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দেবো। আর সুইটিকেও বল। আবির ফ্রেশ হয়ে সুইটিকে ফোন করে। ওই পাশ থেকে সুইটি ফোন রিসিভ করে বলতে লাগে, তুমি ফোন করলে শেষে আমি ভাবতেছি তোমাকে আমি এখন ফোন করব। তা তোমরা গ্রাম কবে যাবে? বাবাকে বলছি, আর বাবা মানা করে নাই, শুধু বলছে যে ফোন করে সকল খবর বাবাকে যেন দিই। আর তুমি কি এখনো ঘুম থেকে ওঠোনি? এরকম কণ্ঠ যে। ওই পাশ থেকে আবির হাসতে লাগে। এরকম হাসি শুনে সুইটি অবাক হয়ে বলতে লাগে, আমার কথা শুনে কি তোমার হাসি পাচ্ছে যেরকম হাসছো? ওই পাশ থেকে আবির বলতে লাগে, আরে আমরা খাওয়া দাওয়া করেই রওনা দিব, তোমাকে ফোন দিয়েছিলাম এই জন্য। আর তুমি রেডি হয়ে থাকো, তোমার বাড়ির সামনে থেকে আমি তোমাকে নিয়ে যাব। এপাশ থেকে সুইটি একটু চিন্তিত হয়ে বলে ওঠে, আরে আরে, তোমরা আসবে না আমার বাড়িতে? আমরা গাড়ি করে যাব তোমাদের গ্রামে, তাই তোমাদের বাড়ি থেকে আমি লিভ দিয়ে নিব। তারপর সুইটি আর বেশি কথা না বলে জলদি জলদি খাবার খেয়ে সুইটি তার জামা কাপড় গোছাতে লাগে। অন্যদিকে আবির সৌরভ খাওয়া দাওয়া শেষ করে সুইটিকে ফোন করে। আবির বলতে লাগে, আমরা রেডি হয়ে আছি, তুমি জলদি করে আসো। ওপাশ থেকে সুইটি চিন্তিত কণ্ঠে বলে ওঠে, এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। আব্বু পাপিয়াকে ফোন করেছিল, আর পাপিয়া বলেছে যে আমাদের বান্ধবীর কোনো প্ল্যান নাই। আর বাবা শুনে অনেকটাই রেগে গেছে। বাবাকে কি ম্যানেজ করছি, বাট পাপিয়াকে ম্যানেজ করতে পারি নাই। পাপিয়া যাবে বলে আমার বাড়ি এসে বসে আছে। কি করবো এখন আমি? তখনই আবির একটু হেসে ওঠে। সৌরভের দিকে তাকিয়ে ফোনটা একটু হোল্ড করে সৌরভকে উদ্দেশ্য করে বলে, মামা তোর তো কপাল খুলে গেছে। সুইটির একটা বান্ধবী আসতেছে যার নাম পাপিয়া। আমি একবার দেখেছি মেয়েটাকে, অনেকটাই কিউট। সুইটি যদি রাজি না হতো তাহলে আমি চেষ্টা করতাম পাপিয়াকে পটানোর জন্য। আমি জানি তুই পারবি পাপিয়াকে পটাতে। আর আমাদের সাথে পাপিয়া যাচ্ছে তোদের বাড়িতে। কথাটা বলেই হাসতে হাসতে আবির সুইটির সাথে আবার কথা বলতে থাকে। আরে সমস্যা নাই, এমনিতেই তো আমরা 3 জন যাচ্ছিলাম, আরও একজন যোগ হলো, এনজয়টা ভালোই করতে পারবো। এরপর সুইটি ফোন কেটে দিয়ে পাপিয়ার কাছে গিয়ে বলে, আবিরকে বলেছি ওরা তোকে নিয়ে যেতে বলেছে। তখনই একটা চিল্লানি দিয়ে ওঠে পাপিয়া আর বলতে লাগে, ইয়াহু, অনেকদিন পর গ্রামে যাচ্ছি। যাই না, সে কবে গিয়েছিলাম গ্রামে, ঠিক মতো করে মনে পড়ে না। গ্রামের দৃশ্য, শীতের দিনে গ্রামের দৃশ্য নাকি অনেক সুন্দর লাগে। আজ নিজের চোখে দেখবো। পাপিয়ার এরকম বাচ্চাপোনা দেখে সুইটি হাসতে লাগে আর বলতে লাগে, নেচে তুই তোর মেকআপ নষ্ট করিস না। আর আমিও তো অনেকদিন পরই গ্রামে যাই না। তারপর সুইটি তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে আবিরের বাসার সামনে যায়। তারপর আবিরের ফোনে ফোন করে সুইটি আর বলতে লাগে, কই তোমরা? আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। তারপর আবির ফোন রেখে সৌরভকে সঙ্গে করে বাসার নিচে নামে জিহাদ ভাইকে বলতে লাগে, ভাই আমরা কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছি। ওখানকার চেয়ারম্যান নাকি সৌরভের মা বাবাকে অনেকটাই বিরক্ত করছে তার জন্য। আর তুমি তো আমার সম্পর্কে ভালো করে জানো, আর আমার মা বাবাকেও মেরেছিল বলেছি চেয়ারম্যান। ওখানে যাচ্ছি ওকে উচিত শিক্ষা দিতে। তুমি এদিকটা একটু সামলে রেখো, আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করিও। তারপর আবিরকে উদ্দেশ্য করে জিহাদ বলে ওঠে, আবির তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে রাখবো। আর তুমি একা যাচ্ছ চেয়ারম্যানের সাথে লড়তে? এই যে শরীরের দিকে খেয়াল করে কাজ করো। আর আমাদের যদি প্রয়োজন হয় একটা বার কল করিও, আমরা পৌঁছে যাব। তারপর আবির সৌরভ বাসা থেকে বেরিয়ে রাস্তায় আসতে দেখে সুইটের গাড়ির সামনে দাঁড় করানো। গাড়ির গ্লাস নামিয়ে হাত বাড়িয়ে আবিরকে ডাক দেয় সুইটি। তারপর গাড়িতে ওঠে। সুইটি ড্রাইভ করছে, আবির পাশে বসে, আর গাড়ির পেছনে পাপিয়া আর সৌরভ বসে আছে। তারপর আবির তাদের গ্রামের লোকেশন তার গাড়ির থাকা জিপিএসে অ্যাড করে দেয়। একটু পর গাড়ি চলতে থাকে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তখনই পেছন থেকে পাপিয়া বলে ওঠে, সকলের মন এরকম মরা কেন? সুইটি, একটা ডিজে গান লাগাতো। তারপর সুইটি গাড়িতে থাকা বক্সে ডিজে গান ছাড়তেই পাগলের মতো নাচতে থাকে পাপিয়া। এরকম নাচা দেখে পাশ থেকে সৌরভ বলে ওঠে, সুইটি আপু, গানটা বন্ধ করেন। আর হ্যাঁ,
আপনি এরকম পাগলের মতো করছেন কেন? গানের তালে নাচছিল পাপিয়া। এরকম কথা শুনে অনেকটাই রেগে যায়। তখনই সৌরভকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনাদের মতো চুপ থাকা মেয়ে আমি না, আমি নাচবো। সুইটি, গানটা ছাড়। তখনই ঠাস করে পাপিয়ার গালে চড় মেরে দেয় সৌরভ আর বলতে লাগে, আপনাকে বলছি চুপ থাকতে, আর আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। এরকম মেয়ে আমার একদমই পছন্দ না। গাড়িতে যাচ্ছেন, এনজয় করছেন, গান শুনে এনজয় করেন, কিন্তু নাচার কি আছে এখানে? তখন পাপিয়ার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ পাপিয়ার সব জায়গায় একটু বাচ্চাপোনা করে। পাপিয়ার গায়ে আজ পর্যন্ত তার মা বাবা কেউ হাত দেয়নি, সেখানে কিনা অন্য একটা ছেলে হাত দিল। এই প্রতিশোধ সে নেবে মনে মনে বলছে। তারপর পাপিয়া চুপ করে গ্লাস দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে লাগে। এর একটু পর গ্রামে গিয়ে পৌঁছে যায় আবিররা। সৌরভের বাড়ির সামনে গাড়ি থামায়। একটু পর গাড়ি থেকে সকলে লাকেজ নিয়ে সৌরভের বাসায় ঢুকে পড়ে। সৌরভের মা চুলার পানে রান্না করছিল। তখনই ছেলেকে দেখে দৌড়ে আসে তার কাছে আর বলতে লাগে, বাবা কতটা শুকিয়ে গেছিস, এই কয়েকদিনে খাওয়া দাওয়া ঠিকমতো করছিস না? তখনই চোখ যায় আবিরের দিকে। তারপর সৌরভকে ছেড়ে দিয়ে আবিরের কাছে গিয়ে ওকে বলতে লাগে, বাবা তোর অবস্থা তো দেখি এক, সময় মতো খাওয়া দাওয়া করিস না, নিজেদেরকে কি বানিয়ে ফেলেছিস দেখেছিস একবার? তারপরে সৌরভের মায়ের নজর যায় পাশে থাকা দুইটার দিকে, কি রকম জানি সুইটির পাপিয়ার দিকে। একটু পর আবির আন্টির ওরকম তাকিয়ে থাকা দেখে আন্টিকে বলতে লাগে, আসলে আন্টি এরা হচ্ছে আমার বান্ধবী, ঢাকায় থাকে, এদের গ্রাম ঘুরে দেখার অনেক শখ, তাই আর কি সঙ্গে করে নিয়ে আসলাম। তারপর সৌরভ যে যার রুম দেখিয়ে দিল। পাপিয়াকে তার রুম দেখিয়ে দিতে যাবে, তখনই পাপিয়াকে উদ্দেশ্য করে সৌরভ বলে ওঠে, আসলে গাড়ির ভিতরে তখন এইরকম ব্যবহার জন্য আই এম সরি। এমনিতেই বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে, সেই চিন্তা ছিল মাথায়, তখন তোমার ওরকম ব্যবহার দেখে অনেকটাই রেগে গেছি। তুমি এই রুমটাতে থেকো, আর যখন যা লাগে আমাকে কিংবা আবিরকে বলো, আর নিজের বাড়ি মনে করে থেকো। তারপর সৌরভ সেখান থেকে চলে আসে। মনে মনে পাপিয়া ভাবছে, তখন মেরে এখন মায়া দেখাচ্ছে। আপনার মায়া লাগবে না, আপনার মায়া আপনি নেন। আমি আপনাকে এমন শাস্তি দেব যে কখনোই ভুলবেন না। এরপর যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে থাকে। একটু পর সৌরভের মা সকলকে ডাকে আর বলতে লাগে, সৌরভ সকলকে নিয়ে আয় খাবার টেবিলে, খাবার রেডি করেছি। এক এক করে যে যার রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগে। তখনই সৌরভের মুখোমুখি পাশে বসেছিল পাপিয়া। পাপিয়া ঘাড়টা নিচে নামিয়ে দেখতে পায় সৌরভের পা। তখন একটা লাথি মেরে দেয়। সৌরভ খাবার মুখে নিয়ে চিৎকার সুরাব এরকম চিৎকার দেখে ওর মা বলতে লাগে, কি হয়েছে তোর, খাবার মাঝে এরকম করলি কেন? আসলে মা কি জানো? বাকি কথা বলতে দিল না পাপিয়া, বলে ওঠে, আসলে আন্টি একটা বিড়াল আমার পায়ে খামচে দিয়েছিল। কই মা, আমাদের বাড়িতে তো কোনো বিড়াল পালি নাই। হয়তো পাশের বাড়ির বিড়ালটা এসেছিল, চলে গেছে, নাই। অন্যদিকে আবির সুইটি খাবার খাচ্ছিল। পাপিয়ার এরকম কথা শুনে মিটমিটিয়ে হাসতে লাগে দুজন। একটু পর খাবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তারপর আবির সুইটিদের রুমে গিয়ে বলতে লাগে, আসতে পারি? তখন সুইটি অনুমতি দিয়ে স্বরে বলে, হ্যাঁ আসেন। তোমরা একটু ফ্রেশ হয়ে আসো, আমরা এখন গ্রাম দেখতে বের হব। তারপর সুইটি পাপিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর তারা চারজনে বের হয় গ্রাম দেখার উদ্দেশ্যে। দেখতে দেখতে যখন আবিরের বাড়ির সামনে চলে আসে, তখনই সুইটি বলতে লাগে, এই বাড়িতে কেউ থাকে না, দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরেই কেউ থাকে না। সুইটির এরকম কথা শুনে আবিরের চোখ দিয়ে পানি বের হতে লাগে। তারপর নিজেকে সামলে বলে ওঠে, আসলে এই বাড়িটা ছিল আমাদের, বাবা মা মারা যাওয়ার পর চলে যায়, আর বাড়িটা এখানে এরকমভাবেই পড়ে থাকে। তারপর সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরে যায় আবির, সুইটি, পাপিয়া, সৌরভ। রাত্রিবেলা যে যার রুম গুছি শুয়েছিল। তখনই আবির এসে সুইটিদের দরজায় টোকা দেয় আর বলতে লাগে, চলো আমরা আজ রাত ঘুরতে বের হব। এত রাতে আমি বের হব না বাবা, শুনেছি গ্রামে নাকি অনেক ভূত পেট থাকে, রাত্রিবেলা সেগুলো বের হয়। কে বলেছে তোমাদের? শহরের চেয়ে গ্রামে আরো ভালো, কোনো মানুষের ভয় নেই। আর চলো খেজুরের রস তোমাকে খাওয়াবো চুরি করে। তখনই সুইটি চিৎকার দিয়ে বলে ওঠে, কি
চুরি করে খাওয়াবেন মানে? আমাদের কাছে তো টাকা আছে, চাইলেই কিনে খেতে পারি। চুরি করে খাওয়ার কি আছে এখানে? চুরি করে খেলে একটু বেশি স্বাদ লাগে, কেউ কখনো বুঝতে পারবে না। আর কুয়াশা মাখা রাত্রিতে ঘুরতে অনেক ভালো লাগে আমার। তুমি যাবে কিনা বলো? তারপর সকলেই বের হয়ে চাদর মুড়ি দিয়ে কুয়াশায় মাখা রাত্রি বিলাস করার জন্য। অনেক দূর হাঁটার পর খেজুর গাছের রস পেরে খায় তারা। তারপর যখন বাড়ি ফিরতে যাবে, আবির দেখতে পায় তাদের পুরনো বাড়িতে আলো জ্বলছে। রাত্রি 11টা বেজে গেছে। বাড়িতে কি হচ্ছে? কে আছে ওখানে? লাইট জ্বলছে এত রাতে? অন্য কেউ লক্ষ্য না করলেও আবির ঠিক লক্ষ্য করেছে। একটু পর সকলে বাসায় গিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরে আবির আবার বেরিয়ে আসে তাদের বাড়ির উদ্দেশ্যে। একটু পর আবির তার বাড়ির সামনে চলে আসে। এখনো দেখতে পায় লাইটটা জ্বলছে। চুপি চুপি ধীর পায়ে বাড়িতে প্রবেশ করে। দেখতে পায় তার রুম থেকে লাইট জ্বলছে। চুপি চুপি তার রুমের জানালার কাছে গিয়ে দেখতে পায় চেয়ারম্যান সাহেব আরিফ তালুকদার কিছু ছেলেপেলের মাঝে ড্রাগস দিচ্ছে আর বলছে, শোনো, তোদের এই মালগুলো দিলাম, খুব তাড়াতাড়ি বিক্রি করবি। আর নতুন চালান এসেছে যেগুলো বিক্রি করতে হবে 1 মাসের ভিতরে। তখন আবির ভাবতে লাগলো, তাহলে কি আরিফ তালুকদার এভাবেই গ্রামের ছেলেপেলেকে নষ্ট করছে? কিছু খুঁজে না পেয়ে ভাবতে লাগলো, এভাবে তো চলতে দেওয়া যায় না, খুব দ্রুতই এর মীমাংসা করতে হবে। তখনই আরিফ তালুকদার ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মালগুলো আজকে কালকে বিক্রি করবি, কালকে রাতে আবার আসবো এখানে। তাহলে কালকে রাত্রে আরিফ তালুকদার তোর শেষ দিন হবে। আবির কথাটা মনে মনে বলে তারপর সেখান থেকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে সকলকে ডেকে তোলে। তারপর তারাও ফ্রেশ হয়ে গ্রামের সকলের কুয়াশা মাখা সূর্য দেখতে বের হয়। ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে সকালের নাস্তা শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। দুপুরবেলা ঘুম থেকে উঠে গোসল করতেই সবাই চলে যায় নদীতে। নদীতে গিয়ে গোসল করে আবির, সৌরভ, সুইটি, কিন্তু পাপিয়া গোসল করে না। পাপিয়া নাকি সাঁতার জানে না, তার জন্য গোসল করলো না। গোসল শেষ করে উঠতে যাবে তখনই পাপিয়া সৌরভের জামা কাপড় নিয়ে দৌড় দেয় আর পেছন ফিরে বলতে লাগে, আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন না? তার বদলা নিলাম। এখন দেখি কি করে আপনি বাসায় যান। এই বলে হাসতে হাসতে বাসার উদ্দেশ্যে দৌড়ে চলে এলাম। নদীতে ওই অবস্থায় আবিরও ছিল। সুইটি আবির বাসায় এসে বলতে লাগে, তুমি এই কাজটা না করলেও পারতে। ছেলেটা অনেকক্ষণ ধরে নদীতে গোসল করছে, তুমি ওকে গিয়ে জামা কাপড় দিয়ে আসো, না হলে দেখবে ওর আবার জ্বর এসে যাবে। তারপর পাপিয়া সৌরভের কাছে গিয়ে তার জামা কাপড় দিয়ে চলে আসে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। এভাবে কেটে যায় দিনটা। রাত্রি যখন 12টা বাজে, আবির তার কাছে থাকা একটা পিস্তল নিয়ে তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। একটু পরে বাড়ির সামনে যেতে কালকের মতো তার রুমে লাইট জ্বলছে। তার রুমের দরজার কাছে আসতেই ওই পাশ থেকে আরিফ তালুকদার বলছিল, তোদেরকে দিয়ে কিছুই হবে না, মাত্র 3 কেজি মাল দিয়েছি, তাই তোরা বিক্রি করতে পারিস নাই। তোদের খেয়ে পড়িয়ে বড় করেছি কিসের জন্য? কথা বলার মাঝেই দরজা খুলে আবির ভেতরে প্রবেশ করে। আবিরকে দরজা খুলে ভেতরে ঢুকতেই আরিফ তালুকদার চমকে ওঠে। আবিরকে উদ্দেশ্য করে বলে, আরে তুই আবির না, হাসমতের ছেলে? তা তুই এখানে কি করছিস? তোকে তো গ্রাম ছাড়া করেছি আমি, তুই আবার গ্রামে ফিরে এসেছিস আর আমার কাজে ব্যাঘাত করাচ্ছিস। ওই তোরা কি দেখছিস? ছেলেটাকে ধর, আমি আজ ওর বাবা মার মতো অবস্থা করব। তারপর ছেলেগুলো যেই কাছে আসতে যাবে ঠাস ঠাস করে গুলি করে দেয় ছেলে দুইটার পায়ে। ছেলে দুইটা ভয়ে পড়ে যায়। আবিরের এরকম রূপ দেখে আরিফ তালুকদার চমকে যায়। ভয়ে চুপসে যায় সে। আবিরকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে কেন এসেছিস আর তোর হাতে বন্দুক কেন? আবির ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, আমি এখানে এসেছি তোকে শেষ করতে আর আমার মা বাবার মৃত্যুর বদলা নিতে। তখনই আরিফ তালুকদার ভীত হয়ে যায়। আবিরকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোর কি লাগবে নিয়ে যা, টাকা লাগবে টাকা নিয়ে যা, ইয়াবা লাগবে এখানে দেখ, টন কি টন ইয়াবা আছে, নিয়ে যা, তাও আমাকে ছেড়ে দে।
আরিফ তালুকদারের এরকম কথা শুনে আবির হাসতে লাগে। হাসি মুখ নিয়ে আবির আরিফ তালুকদারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার তো টাকা লাগবে না, তোর ইয়াবাও লাগবে না, আমার শুধু তোকে লাগবে। তা তোকে মেরে আমি শান্তি পাবো, এর আগে না। এরপর আবির আরিফ তালুকদারের মাথায় গুলি ঠেকিয়ে ঠাস ঠাস করে কয়েকটি গুলি মেরে দেয়। তারপর আরিফ তালুকদারের নিথর দেহ পড়ে যায় মাটিতে। তারপর আরিফ তালুকদার সহ ছেলেগুলোকে একটা দড়ি দিয়ে বেঁধে তার টাকা পয়সা ড্রাগস সহ আগুন ধরিয়ে দেয় গাড়িতে। তারপর সেখান থেকে তাড়াতাড়ি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, আবির তুই তাড়াতাড়ি ওঠ, দেখ কি হয়েছে। উফ, কি হয়েছে? এত বিরক্ত করছিস কেন? কি হয়েছে এরকম এত চিল্লিয়ে বলছিস? আরে আরিফ তালুকদারকে কে যেন পুড়িয়ে মেরেছে তোদের বাড়িতে। যে মেরেছে তাকে তো তোর ধন্যবাদ দেওয়া উচিত, এত চিন্তা করছিস কেন? আর আরিফ তালুকদারের চেয়ারম্যানের জ্বালায় পুরো গ্রামের মানুষ তো অতিষ্ঠ। তার বিচার না হলে কেউ এর সেরকম উদ্যোগ দেখাবে, তাই চুপ করে থাক। তখনই সৌরভ একটু ইঙ্গিত পায়। তখন আবিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি? তাহলে তুই মেরেছিস আরিফ তালুকদারকে? হ্যাঁ, আমি মেরেছি আরিফ তালুকদারকে, কারণ ওকে দেখে আমার গা জ্বলছিল, তাই আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তারপর সৌরভ আবিরকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন গ্রামে থেকে শহরে ফিরে আসে। 6 বছর পর, পাপ্পা পাপ্পা, একটা আঙ্কেল এসে তোমার নাম ধরে ডাকছে আর তোমাকে খুঁজছে। ওকে মামুনি, তুমি বলো ওয়েটিং রুমে বসে থাকতে, আমি একটু পরে আসছি। হ্যাঁ পাপ্পা, লোকটা বড়, তোমাকে কিসের জন্য জানি দরকার। আর কি জানো নাম বললো তার, মনে পড়েছে, মাসুম। মাসুমের নাম শুনে আবির তো অবাক হয়ে যায়। এতদিন পর তাহলে কি ফিরে আসলো মাসুম ভাই? আবির সেখান থেকে দৌড়িয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এসে দেখে আসলে মাসুম ভাই দাঁড়িয়ে আছে তার সামনে। তারপর সে ছুট দেয় বুলেট ট্রেনের গতিতে গিয়ে মাসুম ভাইকে জড়িয়ে ধরে। একটু পর মাসুম ভাইকে ছেড়ে দিয়ে আবির বলতে লাগে, তাহলে কি তোমার এতদিন পর আমার কথা মনে পড়লো? তুমি তো বলেছিলে 3-4 বছর পর ফিরে আসবে, তাহলে এতদিন পর ফিরে আসলে যে? তখনই মাসুম একটু অদ্ভুত কণ্ঠ নিয়ে বলে ওঠে, আমি তো বলেছিলাম যে বাঁচতেও পারি, মরতেও পারি। আমার বাঁচার চান্স মাত্র 5%। আমি জানতাম তুমি অবশ্যই ফিরবে। এত কথা কি বলবি, নাকি কিছু খেতে দিবি? অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেই। জানিস কতদিন ধরে দেশের খাবার খাই না মন ভরে, আজকে মন ভরে খাবো। তখনই আবির সুইটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, সুইটি, এই সুইটি, দেখো কে এসেছে। মাসুম ভাই, তুমি তাড়াতাড়ি টেবিলে খাবার দাও, ভাইকে খিদে পেয়েছে। আজ অনেক দিন পর ভাইয়ার সঙ্গে বসে খাবো। আবিরের কথাগুলো বলছে তখনই চোখ যায় মাসুম ভাইয়ের ছোট্ট একটা মেয়ের দিকে। তারপর আবিরকে উদ্দেশ্য করে মাসুম ভাই বলতে লাগে, এই মেয়েটা কে রে আবির? আবির একটু মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলে ওঠে, আসলে ভাই, এটা আমার মেয়ে, আমরা 4 বছর আগে বিয়ে করেছি। তখনই সুইটি রান্নাঘর থেকে খাবারের বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখে আর সুইটিকে দেখিয়ে আবির বলতে লাগে, আর ভাই, এই হচ্ছে আমার স্ত্রী, নাম সুইটি। তারপর সুইটি রান্নাঘর থেকে ফিরে এসে মাসুম ভাইয়ের সাথে কথা বলে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে ফিরে আসে। খাবার টেবিলে এসে সকলকে খাবার সার্ভ করতে লাগে। তখনই আবির মাসুম ভাইকে উদ্দেশ্য করে বলে, তা ভাইয়া, এতদিন ধরে তুমি কোথায় ছিলে? আর তোমার ফিরে আসতে এত দেরি বা হলো কেন? আসলে আমার 2বার ব্রেন টিউমার অপারেশন করা হয়েছে। প্রথমে অপারেশন করার পরও আমি যথাযথ সুস্থ ছিলাম না, তাই 2 বছর পর আবার নতুন করে অপারেশন করা হয়েছে। 2বার অপারেশনেই আমার বাঁচার চান্স ছিল খুবই কম, তাই চাইছিলাম না অল্প দিনে তোদের মাঝে ফিরে এসে সকলকে বেদনা দিয়ে আবার যেতে, তাই একেবারেই সুস্থ হয়ে ফিরলাম। তারপর আবিরের সাথে আরও কিছু কথা বলে মাসুম ভাই তার রুমে চলে গেল ঘুমোতে। এরপর আবির তার মেয়েকে নিয়ে রুমে গেল আর সুইটি কিচেনের সব কাজ শেষ করে একটু পরে রুমে আসলো। মেয়ে ঘুমিয়ে পড়েছে? হুম। তাহলে তুমি জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো, কাল আবার অফিস আছে। না। কি না? হুম হুম।
সুইটির এরকম কথা শুনে আবির অল্প হাসে। আবির জানে তার বউ রাগ করে আছে। আসলে তার প্রতিশোধ নিয়ে ফিরে এসে মাসুম ভাইয়ের দেখানো পথে চলেছে। আসিফ এই দিকে গ্যাং সব একাই সামলায়, তাই সুইটিকে সময় দিতে পারে না ঠিক মতো। তাই তো তার বউ অভিমান করে আছে। সুইটি ততক্ষণে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আবির গিয়ে পেছন থেকে সুইটিকে জড়িয়ে ধরে আর বলে, আমার উপর করে আছো, সরি বউ। আবিরের এইভাবে বউ ডাক শুনে সুইটি হেসে দেয়। সামনে ঘুরে সে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আবির বুঝতে পেরে বলে, সুইটি, এই সুইটি, কান্না করছো কেন তুমি? প্লিজ কান্না করো না। আবির, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে কখনো দূরে করে দিও না, তাহলে আমি মরেই যাব। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই পাগলি কী সব বলছো? আমিও তোমাকে খুব ভালোবাসি। এই বলে আবির সুইটিকে কোলে তুলে নিয়ে রুমের মধ্যে যেতে থাকে। এই কি করছো? পড়ে যাবো তো, নামিয়ে দাও প্লিজ। হুম, তোমার বর এতটা দুর্বল নয়। এই বলে আবির সুইটিকে বিছানায় শুয়ে দিয়ে ওকে জড়িয়ে শুয়ে পড়ে। দুজনেই ভালোবাসায় ডুবে গেল। এভাবে কাটতে লাগলো সুইটিকে নিয়ে আবিরের সংসার জীবন। গল্পটা কেমন হয়েছে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।